শেয়াল আর আঙুর। বাগানে বেড়াতে বেড়াতে জ্যাকি একগুচ্ছ আঙুর গাছে ঝুলে থাকতে দেখল। অমনি তার জিভে জল এসে গেল। আঙুরগুলো নিশ্চয়ই খুব মিষ্টি, আমার খেতে ইচ্ছে করছে। এই ভেবে এক লাফ দিয়ে জ্যাকি গাছের লতা ধরার চেষ্টা করলো। তার চেষ্টা বৃথা হয়ে গেল। বারবার সে চেষ্টা করতে থাকলো, তার পা ছড়ে গেল। তখন এই বলে জ্যাকি চলে গেল, বোধহয় আঙুরগুলো টক, আমি এগুলো খাবো না। ছ্যাঃ। আমরা ধরে নিই যে জিনিস আমাদের সাধ্যের বাইরে তা খারাপ। খরগোশ আর কচ্ছপ। অনেক দিন আগের কথা। এক ঘন জঙ্গলে 3 বন্ধু থাকত, শেয়াল, খরগোশ আর কচ্ছপ। রোজ 3 জন একই জায়গায় দেখা করত। শেয়াল আর খরগোশ সব সময় আগে পৌঁছত, কিন্তু কচ্ছপ সর্বদা দেরি করে আসত। খরগোশ রোজ কচ্ছপকে নিয়ে ঠাট্টা করত। একদিন, আরে তুমি কত অলস দেখছো, আমার মতন জোরে চলার চেষ্টা করো। খরগোশের এইসব কথা শেয়ালের মোটেই ভাল লাগতো না। এই, ওকে এ ধরনের কথা বলো না। সত্যি কথা বলতে কি, তুমি ওকে দৌড়ে কখনো হারাতে পারবে না। এই কচ্ছপ আমাকে কি হারাবে? আচ্ছা, এত অহংকার। এসো একটা দৌড়ের প্রতিযোগিতা করি, দেখি তাতে কে জেতে। খরগোশ আর কচ্ছপ তাতে রাজি হয়ে গেল। তারা দৌড় শুরু করার আর শেষ করার স্থান নিশ্চিত করে ফেলল। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। খরগোশ খুব তাড়াতাড়ি দৌড়তে শুরু করলো, কিন্তু কচ্ছপ সে ধীরে ধীরে চলতে থাকলো। খরগোশ তাড়াহুড়োয় খুব তীব্র গতিতে দৌড়ে যাচ্ছিল। কচ্ছপ এদিকে ধীরে সুস্থে কিন্তু দৃঢ় আর একাগ্র চিত্তে এগিয়ে চলল। কিছুক্ষণ পরে খরগোশ হাঁপিয়ে উঠল। সে পেছনে তাকিয়ে দেখল, কিন্তু কচ্ছপকে কোথাও দেখতে পেল না। তখন খরগোশ ভাবল, ও কখনোই আমাকে হারাতে পারবে না, একটু জিরিয়ে নি। এই ভেবে খরগোশ একটা বড় গাছের ছায়ায় শুয়ে পড়ল আর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে ধীরে ধীরে কচ্ছপ সেই গাছটার কাছে এসে পৌঁছল। সেখানে খরগোশ শুয়ে আছে। সে দেখল যে খরগোশ মহা আনন্দে ঘুমোচ্ছে, কিন্তু তবুও সে এক মুহূর্ত না থেমে তার নিজ গতিতে গন্তব্যের দিকে এগিয়ে চলল। অবশেষে সে তার গন্তব্যস্থলে পৌঁছে গেল। সব পশুরা ওকে অভিনন্দন জানালো। অবশেষে তুমি দেখিয়েই দিলে, কিন্তু খরগোশের কি হলো? অনেকক্ষণ বাদে খরগোশ মশাইয়ের ঘুম ভাঙল। পেছনে তাকিয়ে দেখল, কিন্তু তাও কচ্ছপকে আর দেখতে পেল না। ওই অলস কচ্ছপটার টিকিটাও দেখা যাচ্ছে না, আমাকে আর কে হারাতে পারে? ও তখন গন্তব্যস্থলের দিকে দৌড়তে শুরু করলো, কিন্তু সেই শেষ সীমান্তে পৌঁছে ও অবাক হয়ে গেল। কচ্ছপ যে এখানে আগের থেকেই পৌঁছে গেছে। সবাই হাসতে শুরু করলো আর ও লজ্জায় মুখ লুকোলো। শেয়াল তখন খরগোশকে বলল, দেখলে তো, তোমার অহংকারই তোমার পতনের কারণ। কচ্ছপ ধীরে হোক কিন্তু নিষ্ঠার সঙ্গে নিজ গন্তব্যে ঠিক পৌঁছে গেল, কিন্তু জিতেও গেল। কখনো কাউকে ছোট ভেবো না, আর কাউকে নিচু দেখাবার চেষ্টা করো না, বুঝলে? দৃঢ় সংকল্প আর একাগ্রতাই সর্বদা তোমার লক্ষ্যে পৌঁছে দেয়। কাক ও সাপ। এক জঙ্গলে একটা বিশাল গাছ ছিল। অনেক পাখিরা সেই গাছে নিজেদের বাসা তৈরি করেছিল। একটা বড় সাপ গাছটাকে দেখল। ও বলল, বাহ, এই গাছটা তো আমার থাকার জন্য দারুণ হবে। ও ওখানে থাকতে লাগলো। একদিন সাপটা একটা বাসায় ভর্তি ডিম দেখলো। কি সৌভাগ্য আমার, এবার আর আমাকে খাবারের খোঁজে কোথাও দূরে যেতে হবে না। এসব বলে ও সব ডিমগুলোকে খেতে আরম্ভ করলো।
যখন পাখিরা ফিরে এলো তারা দেখলো তাদের বাসা খালি। না, সাপটা আমাদের সব ডিম খেয়ে ফেলেছে। কি করব এবার আমরা? এক জোড়া কাক সাপটার থেকে নিজেদের প্রাণ বাঁচাবার উপায় বের করলো। ওরা একটা ঝিল অবধি উড়ে গেল যেখানে রানী রোজ স্নান করতে আসতো। ওরা একটা গলার হার তুলে নিল যা রানী ঝিলের এক তীরে ফেলে এসেছিল। ওরা গাছে পৌঁছে ওই হাতটা সাপের গর্তের সামনে ফেলে দিল। রানীর দাসেরা কাকদের তাড়া করে গাছের কাছে এলো। ওরা হাড়ের কাছে সাপটাকে দেখতে পেল। ওরা তখনই সাপটাকে মেরে ফেলল আর হাতটা নিয়ে নিল। কাক আর অন্য পাখিরা এবার আনন্দে বসবাস করতে লাগলো, কারণ ওদের ডিমগুলো আর নষ্ট হতো না। সব সমস্যার সমাধান আছে। নৌকো, একটা ব্যাঙ, মুরগি, একটা ইঁদুর, পিঁপড়ে আর একটা গুবড়ে পোকা সবাই মিলে হাঁটতে বেরোলো। শীঘ্রই তারা একটি নদীর ধারে এসে দাঁড়ালো। চলো আমরা সাঁতার কাটি। ব্যাঙটি জলে ঝাঁপ দিল, কিন্তু ইঁদুর, পিঁপড়ে আর গুবড়ে পোকাটা মুরগির কথায় বলল, কিন্তু আমরা সাঁতার কাটতে পারি না। ইঁদুর, পিঁপড়ে আর গুবড়ে পোকাটার খুব খারাপ লাগলো। ওরা অন্য কিছু করার জন্য ভাবার চেষ্টা করলো। তারা ভাবতেই থাকলো। আর জানো তোমরা ওরা কি করলো? মুরগিটি কোথাও গেল আর একটা পাতা নিয়ে তখনই চলে এলো। ইঁদুরটি একটা আখরোটের খোলা নিয়ে এলো। পিঁপড়েটি একটা খড়ের কুটো আর গুবড়ে পোকাটি একটা লম্বা কালোর সুতোর টুকরো নিয়ে এলো। তারপর তারা কাজে লেগে গেল। তারা খড়টাকে খোলার তলায় আটকালো আর পাতাটাকে সুতো দিয়ে ওটার সাথে বেঁধে ফেললো। আর 1 মিনিটের মধ্যে ওদের কাছে সব থেকে সুন্দর একটা নৌকো তৈরি হয়ে গেল। ব্যাঙটা নিজের মাথা জলের ওপর উঁচিয়ে ওদের ওপর হাসতেই যাচ্ছিল কি দেখলো ওদের নৌকো অনেক দূরে, নাগালের বাইরে। কাউকে কম ভেবো না। কুৎসিত গাছ। এক বিরাট জঙ্গলে নানান রকম ছোট বড় গাছ ছিল, যেমন ধরো আম, নিম, বট, অশ্বত্থ, শাল, সেগুন ইত্যাদি ইত্যাদি। ওদের মধ্যে একটি গাছ ছিল যার ডালগুলো ছিল আঁকাবাঁকা। অন্যান্য গাছের সামনে সেই গাছকে বীভৎস লাগতো। অন্য গাছেরা ওকে খালি খেপাতো, তুমি একটা কুৎসিত গাছ। বেচারা গাছটা ভাবতো, ভগবান কেন আমায় বিভৎস বানিয়েছেন? অন্যান্য গাছেদের মতো আমি কেন সুন্দর নই? একদিনের কাঠুরে কাঠ কাটতে এসে সে বিভৎস গাছটাকে দেখলো। তারপর সে ভাবলো, এই ব্যাকাচোরা গাছটা আমার কাজে লাগবে না, আমি বরং অন্য ভালো গাছগুলো কাটি। তাই ওই গাছটাকে ছেড়ে কাঠুরে অন্য সমস্ত গাছ কেটে ফেলল। তখন ওই কুৎসিত গাছটা ভাবলো, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। আমার বিভৎসতা আজ আমার প্রাণ বাঁচালো। ভগবানকে দোষ দেওয়া উচিত নয়। সব কিছুর পেছনেই কোনো না কোনো কারণ থাকে। সব ঘটনার পেছনেই কোনো না কোনো কারণ থাকে। 3 মাছ। একসময় একটা পুকুরে 3টে বড় মাছ থাকত। ওদের মধ্যে একজন ছিল খুব বিজ্ঞ ও খুব সাবধানী, আরেকজন খুব বুদ্ধিমান আর কাজের ছিল। কিন্তু তৃতীয় মাছটি সব সময় ভাগ্যকেই বিশ্বাস করত। একদিন যখন বিজ্ঞ মাছটা জলে ঘুরে বেড়াচ্ছিল, ও 2 জেলেকে কথা বলতে শুনল। ও শুনল একটি জেলে আরেকটি জেলেকে বলছে, ওহো, এই পুকুরটা তো দারুণ দারুণ মাছে ভরা। চলো কাইল এখানে মাছ ধরা যাক, আমাকে দারুণ রোজগার হইব। এটা শুনে বিজ্ঞ মাছটি অন্য 2টো মাছের কাছে গেল আর জানালো কি শুনেছে। ও পরামর্শ দিল তৎক্ষণাৎ ওখান থেকে চলে যেতে। বুদ্ধিমান মাছটা কোথাও যেতে রাজি হলো না। আসতে দাও ছেলেটাকে, আমি কোনো পালাবার পথ পেয়েই যাব। তৃতীয় মাছটি বলল, আমি ওই জায়গাটা ছাড়তে পারবো না যেখানে আমার জন্ম হয়েছে। যা হবে ভাগ্য বলে মেনে নেব। বিজ্ঞ মাছটি তক্ষুনি ওই জায়গাটা ছেড়ে দিল। পরের দিন জেলে এসে জাল ফেলল। 2 বন্ধু যারা ওখান থেকে পালায়নি
তারা অন্য মাছেদের সাথে ধরা পড়ল। বুদ্ধিমান মাছটা মরার অভিনয় করল, তাই জেলেটি ওকে অন্য মরা মাছেদের সাথে ছুঁড়ে ফেলে দিল। তৃতীয় মাছটি যে ভাগ্যে বিশ্বাস করত, সে লাফাতেই লাগলো। জেলেদের মধ্যে একজন ওকে দেখতে পেল আর মেরে ফেলল। ভাগ্যের জোরে চলো না। দুই ভিক্ষুক। মোহন আর সোহন দুই ভিক্ষুক ছিল। তারা রোজ মন্দিরের দরজায় দাঁড়িয়ে ভিক্ষে করত। মোহন ছিল অন্ধ, তাই সে দেখতে পেত না, আর সোহন খোঁড়া হওয়ার জন্য হাঁটতে পারত না। একদিন এক ধনবান ব্যক্তি ওদের কাছে এসে বলল, বন্ধুরা, আমি আমার বাড়িতে বিরাট খাওয়ার ব্যবস্থা করেছি, বুঝলেন তো? আপনারা সবাই ওখানে এসে অন্ন গ্রহণ করবেন। মোহন এবং সোহন অন্যের সাহায্য ছাড়া বাইরে যেতে পারত না, তাই মোহন সোহনকে বলল, তুমি যদি আমাকে রাস্তা বলে দাও, আমি তোমাকে পিঠে বসিয়ে নিয়ে যাব। সোহন রাজি হয়ে গেল। তাই মোহন সোহনকে পিঠে করে নিয়ে সেখানে গেল, আর ওখানে ওরা দুজনেই খুব ভালো ভালো খাবার আনন্দ সহকারে খেয়ে আবার ভালোই ভালোই ফিরে এলো। সব সময় একে অপরের সাহায্য করবে। সিংহ বানায় যারা। এক সময় 4 বন্ধু ছিল। তাদের মধ্যে 3 জন খুব শিক্ষিত, কিন্তু চতুর্থ জন ছিল না। এরা একে অপরকে ভীষণ পছন্দ করত আর একসাথে অনেক সময় কাটাতো। মাঝে মাঝে ওই 3 জন শিক্ষিত পুরুষ চতুর্থ জনের খুব মজাও ওড়াতো, কারণ ও কিছু জানতো না। একদিন 4 জনে আলোচনায় বসলো যে তারা নিজেদের শিক্ষার ব্যবহার করে টাকা রোজগার করতে চায়। তাই 4 জনে কোনো ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা যখন সফরে ছিল, দেখল একটি মৃত জন্তুর হাড় চতুর্দিকে ছড়িয়ে। ওরা ভাবল যে এটাই সঠিক সময় তাদের বুদ্ধিমত্তা কাজে লাগানোর। আমি জানি কি করে সব হাড় সাজিয়ে রাখতে হয়। দ্বিতীয়টি বলল, আমি জন্তুটার চামড়া, মাংস আর রক্ত একত্র করে নেব। তৃতীয় জন তখন বলল, আমি জন্তুটির প্রাণ ফিরিয়ে দিতে পারি। ওই 3 জন মৃত জীবটার সমস্ত কিছু একত্র করতে জুটে গেল। ওই জন্তুটা একটা মরা সিংহ ছিল। চতুর্থ জন বলল, দয়া করে ওর প্রাণ ফিরিও না। কিন্তু তৃতীয় লোকটি কিছু শুনল না। ও নিজের চাতুর্য প্রমাণ করতে চাইল। তখন চতুর্থ লোকটি ওকে থামতে বলল আর একটি গাছে চড়ে গেল। যেই তৃতীয় লোকটি প্রাণদান করল, অমনি সিংহটি ওই 3টি লোকের ওপর ঝাঁপিয়ে ওদের মেরে ফেলল। জ্ঞানের চেয়ে বাস্তব বুদ্ধি ভালো। ব্রাহ্মণ আর ছাগল। একদিন এক ব্রাহ্মণ পাশের গ্রাম থেকে ফিরছিলেন। ইতিমধ্যে 3 জন ক্ষুধার্ত ঠগ লোক তাকে আসতে দেখে নিজেদের মধ্যে কথা বলাবলি করে। গ্রামবাসীদের মঙ্গল হোক, কেমন নাদুস নুদুস ছাগল আমায় দান করেছে। বাবা, কেমন মোটা সোটা ছাগল! আজ ভোজ খাওয়ার পালা। কিছু একটা মতলব বেঁধে এই ছাগলটাকে পেতেই হবে। এটার এমন কি কাজ? শোনো শোনো, তবে আমাদের কি করা উচিত? প্রথম ঠগ ব্রাহ্মণের কাছে গিয়ে বলল, বামুন মহারাজ, এই কুকুরটাকে কাঁধে নিয়েছেন কেন? আপনার মজা লাগছে বুঝি? মূর্খ বোকা কোথাকার, কুকুর আর ছাগলের তফাৎটাও বোঝো না নাকি? হ্যাঁ, আরে মশাই, রেগে যাচ্ছেন কেন? আপনার ভালো লাগলে আমার কি বলার থাকতে পারে? এমন তো নয় যে আমি ভুল দেখছি। না না, এটা তো ছাগলই। হ্যাঁ, কিছু দূর যেতেই দ্বিতীয় ঠগ তাকে ধরল। বামুন ঠাকুর, আপনার ওই মরা বাছুরটা ভীষণই সুন্দর, কিন্তু ওটাকে কাঁধে চড়িয়ে ঘুরে বেড়ানো আপনাকে শোভা দেয় না। আপনি একজন ব্রাহ্মণ। তুমি একটা অন্ধ নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছ না এটা একটা জ্যান্ত ছাগল, বাছুর নয়? রেগে যাবেন না, ক্ষমা করুন, হয়তো এটা আমারই ভুল। এটা কি হচ্ছেটা কি? আমি পাগল না ওরা সবাই ছাগল?
ব্রাহ্মণ কিছু দূর যেতে না যেতেই ও বামুন ঠাকুর, ওই গাধাটাকে নিচে ফেলো, না হলে লোকে নানা রকমের কথা বলবে। না না না, তিনটে লোক ভুল কি করে হতে পারে? নিশ্চয়ই এটা ছাগল নয়, এটা কোনো মায়াবী ভূত। গ্রামবাসীরা আমার সঙ্গে ভালো ঠাট্টা করেছে। ঘাবড়ে গিয়ে বামুন ঠাকুর নিঃশব্দে ছাগলটাকে কাঁধ থেকে নামিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পগার পার। ব্রাহ্মণ ওখান থেকে যাওয়া মাত্রই 3টি ঠগ ওই ছাগলটাকে মেরে রান্না করে খেয়ে ফেলল। আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি। কৃতজ্ঞ পিঁপড়ে। একদিন একটা পিঁপড়ে গাছের কাণ্ড বেয়ে ওপরে উঠছিল। এমন সময় হঠাৎ জোর হাওয়া দিল আর পিঁপড়েটিকে উড়িয়ে নিয়ে পাশের নদীতে ফেলে দিল। ছোট্ট পিঁপড়েটি ঠান্ডা জলে খুব লড়ল আর চেষ্টা করলো নদীর ধার অবধি পৌঁছানোর। একটা পায়রা যে একটা গাছের ডালে বসেছিল অসহায় পিঁপড়েটাকে দেখতে পেল। ও তখন একটা পাতা ছিঁড়ে পিঁপড়েটির পাশে ফেলে দিল। পিঁপড়েটি ওই পাতার উপরে চড়ে বসে নদীর তীরে পৌঁছে গেল। তখন ও পায়রাটিকে বলল, ধন্যবাদ আমার প্রিয় বন্ধু, তুমি আমার জীবন বাঁচালে। আশা করি একদিন আমি তোমার এই ঋণ শোধ করব। পায়রাটি খুশি হলো আর মনে মনে ভাবতে লাগলো, এই ছোট্ট জীবটি কি করে আমার সাহায্য করবে? ও উড়ে চলে গেল। দিন কেটে যেতে লাগলো। একদিন দুপুরবেলায় যখন পিঁপড়েটা খাবার খাচ্ছিল, ও হঠাৎ একজোড়া পা দেখলো নিজের সামনে, যা কিনা এক শিকারীর ছিল। সে নিজের তীরধনুক গাছের দিকে তাক করে রেখেছিল। পিঁপড়েটি এটা দেখে আঁতকে উঠল যে শিকারীটা পায়রার দিকেই নিশানা সেধে রেখেছে। পিঁপড়েটি তৎক্ষণাৎ নিজের সমস্ত শক্তি দিয়ে শিকারীটির পায়ে কামড় বসালো। শিকারীটি ব্যথায় কোঁকিয়ে উঠল আর ওর নিশানা বিগড়ে গেল। সেই আওয়াজ শুনে পায়রাটি তাড়াতাড়ি উড়ে গেল। এইভাবে বুদ্ধিমান পিঁপড়েটি নিজের ঋণ শোধ করল। কাউকে কম ভেবো না। অহংকারী ভ্রমর। সে বহুদিন আগের কথা। জঙ্গলের মধ্যে থাকতো এক ভ্রমর। সবাই তার রূপের প্রশংসা করত। ভ্রমর নিজের সৌন্দর্যের ব্যাপারে খুব অহংকারী ছিল। একদিন এদিক ওদিক উড়তে উড়তে একটা বাচ্চা হাতিকে দেখতে পেল। সে গিয়ে সেই ছোট্ট হাতির কানের ওপর বসলো। আরে কে এটা? আরে আমি সবচেয়ে সুন্দর ভ্রমর, আমায় চেনো না? নিজেকে দেখো কেমন কুৎসিত আর মোটা তুমি। আমাকে দেখো, আমার পাখা জোড়া কেমন পাতলা আর সুন্দর। ও, তোমার সাথে আলাপ হয়ে ভালো লাগলো। ওই ছোট্ট হাতি ভারী বিনয়ের সাথে বলল, কোথায় যাচ্ছ তুমি শুনি? সব জায়গায়, আবার কোথাও না। আমি তোমার মতো নই। আমার সুন্দর পাখার সাহায্যে যেখানে খুশি উড়ে যেতে পারি। হ্যাঁ, তবে একটা ব্যাপারে আমাদের মধ্যে মিল রয়েছে। তোমার সুর আছে আর আমার হুল। তা শুনে হাতি নিজের মাথা নাড়ল। কিন্তু আমি আমার হুলের সাহায্যে ফুলের মধু খেতে পারি, কিন্তু তুমি পারো না। এবার বলো, আমাদের দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ? হাতি তার কথার কোনো জবাবই দিল না। আচ্ছা, এটা তো বলো, তোমার কটা পা আছে? 4টে। আমার 6টা। আবার দেখো, আমি শ্রেষ্ঠ প্রমাণিত হলাম। ভ্রমর নিজের কথা শেষ করতেই যাচ্ছিল, এমন সময় জোরে হাওয়া বইতে লাগলো। নিমেষে চারিদিকে ধুলো ঝরা পাতা উড়তে থাকলো। ক্ষুদ্র ভ্রমর বেশিক্ষণ টিকতে পারল না। মুহূর্তের মধ্যেই সেও ঝড়ের সাথেই বয়ে চলে গেল। বাঁচাও, বাঁচাও! আমি বয়ে যাচ্ছি। হাতি তাকে বাঁচাবার অনেক চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে ভ্রমর ঝড়ের উথাল পাতালে হারিয়ে গেছে। শিশু হাতি সেখান থেকে 4 পায়ে নিজের ভারী শরীর কিন্তু সরল মন নিয়ে চলে গেল। একতাই বল। প্রত্যেক দিন পায়রার একটি ঝাঁক ওই মাঠে আসতো, যেখানে একটি কৃষক তার ধান শুকোতে দিত। পেট পুড়ে ধান চাল খেয়ে তারা বাড়ির পথে পাড়ি দিত। এক পায়রা শিকারী রোজ ওই পাখিদের ওখানে ধান খেতে আসতে দেখত। ও তখন মতলব করলো পায়রাদের শিকার করার। পরের দিন একই রকমভাবে পায়রাগুলো রোজকার মতো ধান খেতে এলো। মন দিয়ে ওরা যখন ধান খেতে ব্যস্ত, হঠাৎ ওদের ওপর একটা বিশাল জাল এসে পড়ল। পায়রাদের রাজা বলল, আমরা একসাথে একটা কাজ করব।
আমরা সবাই একসাথে এই জালটাকে নিয়েই উড়ে চলে যাব। পায়রাদের রাজা ওর বন্ধুকে বলল, বন্ধু, আমাদের সাহায্য করো, এই জালটাকে দাঁত দিয়ে কেটে দাও আর আমাদের মুক্ত করো। ইঁদুরটা তাই করলো যা পায়রারাজ ওকে করতে বলল, আর সব পায়রাদের মুক্ত করে দিল, আর ওরা ডানা ঝটপটিয়ে উড়ে চলে গেল। একতাই বল। রাজা ও হরিণ। একদিন রাজা ও তার মন্ত্রী জঙ্গলে গেলেন শিকার করতে। হঠাৎ একটা সুন্দর হরিণ ওদের সামনে আবির্ভূত হলো। দুজন তখন ওই সুন্দর সোনালি হরিণটিকে দেখে বিস্মিত হয়ে গেল। রাজা তখন মন্ত্রীকে বলল, আমি একাই এই হরিণটা শিকার করব। ও হরিণটির দিকে ঘুরল আর তীর ছুঁড়ল, কিন্তু ওর নিশানা ভুল হওয়ায় হরিণটি সতর্ক হয়ে জঙ্গলের ভিতরে পালিয়ে গেল। রাজা তখন ওর মন্ত্রীকে বলল, যতক্ষণ না আমি ওই হরিণটাকে শিকার করে এখানে আসছি ততক্ষণ এখানেই অপেক্ষা করো। তখন রাজা ওই ঘন জঙ্গলে হরিণটির পিছা করতে করতে খুব কঠিন পথে এগোতে লাগলো। এই সময় হঠাৎ ওর পা কোনো নরম ও ভুসভুসে জিনিসের ওপর পড়ল। ওটা একটা চোরাবালি ছিল। ও ডুবে যেতে লাগলো। ও চেঁচালো, বাঁচাও, বাঁচাও! ও সাহায্যের জন্য আর্তনাদ করলো, কিন্তু মন্ত্রী এত দূরে ছিল যে কিছু শুনতে পেল না। হরিণটি রাজার ক্রন্দন শুনতে পেল। ও রাজার কাছে এসে নিজের মাথা নত করল। ও রাজাকে নিজের শিং এগিয়ে দিয়ে বলল, রাজামশাই, আপনি আমার শিংগুলো ধরুন, আমি আপনাকে চোরাবালি থেকে টেনে তুলব। রাজা তাই করল আর সহজেই ওখান থেকে বেরিয়ে এলো। হরিণটি রাজাকে কাছের পুকুরে পরিষ্কার হতে নিয়ে গেল আর তারপর তার মন্ত্রীর কাছে ফেরত নিয়ে এলো। রাজাটি এরপর আর কখনো শিকারে গেল না। প্রত্যেকটি জীবন মূল্যবান। ধূর্ত ছাগল। একদিন এক জঙ্গলে একটা ক্ষুধার্ত নেকড়ে খাবার সন্ধানে এখানে ওখানে ঘুরছিল। সে দেখল যে পাহাড়ের নিচে একটা সবুজ মাঠ, তার মধ্যে সে দেখতে পেল একটা হৃষ্ট পুষ্ট ছাগল ঘাস খাচ্ছিল। বাহ, মনে হয় খাবার ব্যবস্থা হয়ে গেল। নেকড়ে আস্তে আস্তে ওর দিকে এগোলো। সতর্ক থাকার জন্য ছাগল নেকড়ের উপস্থিতি বুঝতে পেরে বলল, তোমাকে তো ভীষণ দুর্বল আর ক্ষুধার্ত মনে হচ্ছে। তুমি যদি আমাকে খাও তাহলে আমি খুশি হব। কাউকে বাঁচানোর জন্য অন্যের জীবন উৎসর্গ করতেই হয়। ম্যাঁ, তো তুমি আমায় খাবে কি করে? আমি তো খুব বুড়ো। এক কাজ করো, তুমি এখানে মুখ হাঁ করে দাঁড়িয়ে থাকো, আমি ওর পাহাড় থেকে দৌড়ে সোজা তোমার মুখের মধ্যে ঢুকে যাব। তখন তুমি আমায় গিলতে পারবে, ঠিক আছে? ওই বোকা নেকড়ে ছাগলের কথা মতো নিচেই দাঁড়িয়ে রইল। চালাক ছাগল পাহাড়ে উঠে পড়ল। ওখান থেকে দ্রুত গতিতে নেকড়ের দিকে দৌড়ে আসলো। নেকড়ে ওখানে বোকার মতো দাঁড়িয়েছিল। তারপর ছাগল ও শিং দিয়ে যেই গুঁতো মারল, নেকড়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আর ছাগল প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পগার পার। মেয়ে ইঁদুর আসল ইঁদুর। গঙ্গা নদীর তীরে অনেক সাধু সন্ন্যাসীরা বাস করত। ওদের নেতা এক অত্যন্ত জ্ঞানী পুরুষ ছিলেন। একদিন যখন তিনি গঙ্গার ধারে প্রার্থনায় মগ্ন ছিলেন, একটা নেংটি ইঁদুর তার সামনে এসে দাঁড়ালো। সাধুটি তখন ওই মিষ্টি ইঁদুরটাকে দেখে বলল যে, বাহ, কি মিষ্টি দেখতে ইঁদুরটা! আমি ওকে আমার ঘরে নিয়ে যাব। নিজের জাদু শক্তি দিয়ে তিনি ইঁদুরটিকে একটা ছোট্ট মেয়ে বানিয়ে দিলেন। তিনি ওই মেয়েটাকে বাড়িতে বউয়ের কাছে নিয়ে গেলেন। এই হলো আমাদের মেয়ে, ওকে খুব আদর যত্নে বড় করো। বছর কেটে গেল আর মেয়েটি বিশ্বের সব থেকে সুন্দরী মেয়ে হয়ে উঠল। ওই সাধু আর তার বউ এবার ভাবল যে সময় এসে গেছে যখন ওদের মেয়ের জন্য একটি যোগ্য পাত্র খোঁজা উচিত। আমাদের মেয়ের বিয়ে পৃথিবীর সবথেকে ক্ষমতাসম্পন্ন পুরুষের সাথেই হওয়া উচিত। আমার মনে হয় সূর্য ওর জন্য যোগ্য পাত্র হবে। সাধু নিজের জাদু দিয়ে সূর্যকে নিচে ডেকে ওর মেয়েকে বিয়ে করতে বলল, কিন্তু মেয়েটি তখন বলল,
না বাবা, আমি ওকে বিয়ে করতে পারবো না। ও প্রচণ্ড গরম। আমি এর চেয়ে ভালো কাউকে চাই। এটা শুনে সাধুটি খুব দুঃখী হলেন। সূর্য বলল, তুমি তোমার মেয়ের বিয়ে মেঘের সাথে দিতে পারো, ও খুব ঠান্ডা। সাধুটি মেঘকে নিচে আসতে বলে আবার ওর মেয়েকে বিয়ে করতে বলল, কিন্তু মেয়েটি খুশি হলো না। ও খুব নিরস আর কালো। আমার আরও ভালো পাত্র চাই। মেঘ বলল, তুমি পর্বতকে কেন পছন্দ করছো না? ও তো আমার থেকে অনেক লম্বা আর শক্তিশালী। এবার সাধুটি পাহাড়কে নিজের কাছে ডেকে আনলেন, কিন্তু এবারও মেয়েটি পিছিয়ে গেল এই বলে, না না বাবা, ও বড্ড বেশি লম্বা, রুক্ষ আর কঠোর। আমি ওকে বিয়ে করব না। পাহাড় বলল তখন, ইঁদুর আমার থেকে অনেক বেশি মহান। এটা সত্যি যে আমি বিরাট আর শক্তিশালী, কিন্তু তাও ইঁদুর আমার মধ্যে গর্ত করে নেয়। যেই ইঁদুর মেয়েটি ইঁদুরকে দেখল ও আনন্দে লাফিয়ে উঠল। সাধু পুরুষটি একটুক্ষণ ভাবল আর নিজের জাদু শক্তি দিয়ে মেয়েটিকে আবার ইঁদুরে রূপান্তরিত করে দিল। শীঘ্রই ওদের বিয়ে হয়ে গেল আর ওরা আনন্দে থাকতে লাগলো। মন মিললেই জীবন মেলে।